অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো এবং নিয়মিত তোমরা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, এটি আশা করি। আমরা আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয় থেকে এর আগে যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তৃতীয় অধ্যায় বিনিয়োগ সংক্রান্ত, তো সেই চ্যাপ্টার থেকেই আজকে আমাদের দ্বিতীয় লেকচার দিচ্ছি। দ্বিতীয় লেকচারে খুব বেশি কিছু না, থিওরিটিক্যালি যে অংশগুলো সেগুলাই মূলত এখন আমরা আলোকপাত করছি। যে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টের মধ্যে আমরা গত যে লেকচারটি দিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে অস্থায়ী এই বিনিয়োগ কাকে বলে বা বিনিয়োগের উদ্দেশ্য কী, বিভিন্ন প্রকার বিনিয়োগ সম্পর্কে বা প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে অস্থায়ী বিনিয়োগ। আমরা অস্থায়ী বিনিয়োগ আমরা বলতে কি বুঝি, বা অস্থায়ী বিনিয়োগের সাথে বিক্রয়যোগ্য সিকিউরিটির সম্পর্ক কি, তো এই বিষয়ে মূলত আজকের এই লেকচার। তো অস্থায়ী বিনিয়োগ হচ্ছে যে টেম্পোরারি ইনভেস্টমেন্ট। টেম্পোরারি ইনভেস্টমেন্টের মধ্যে প্রথমে আসি যে অস্থায়ী বিনিয়োগ কাকে বলে। অস্থায়ী বিনিয়োগ কাকে বলে, আমি এই কাকে বলার আগে এটার একটু প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে ব্যবসায় প্রতিষ্ঠান তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা। তো প্রতিষ্ঠানের হয় কি, অনেক সময় এই মুনাফা অর্জন করতে গিয়ে তার ধরো যে অনেক টাকা মুনাফা সে করে ফেললো, তো মুনাফা করলেই সে কিন্তু সঙ্গে সঙ্গে এই টাকাটাকে কিন্তু যথাযথভাবে ব্যবহার করতে পারে না। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের হাতে অনেক সময় অলস অর্থ কিন্তু জমা পড়ে যায়, একদম পড়ে থাকে। তো যদি ক্যাশ ম্যানেজমেন্টটা যদি যথাযথভাবে যদি করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের অনেক সময় সামগ্রিক আয় কিন্তু কমে যেতে পারে। তো এই যে যদি আয়টাকে সর্বোচ্চকরণ করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু সাফার হয়, অর্থাৎ তার নেট ইনকামটা কিন্তু নেমে যেতে পারে। এই কারণে যে তার যে নগদ ব্যবস্থাপনা করতে গিয়ে এই টাকাগুলোকে কিছু সময়ের জন্য, অর্থাৎ এইখানে আমরা বলছি যে খুব স্বল্প সময় আর কি, স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটি সংজ্ঞা তৈরি করতে পারি, অর্থাৎ প্রতিষ্ঠানের হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ থাকলে সেই নগদ অর্থের কাঙ্ক্ষিত ব্যবস্থাপনার লক্ষ্যে স্বল্প সময়ের জন্য যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা বিনিয়োগ করা হয় তাকে আমরা অস্থায়ী বিনিয়োগ বলতে পারি। তো অস্থায়ী বিনিয়োগের এই যে অস্থায়ী বিনিয়োগের কিন্তু এই যে কথাগুলো বললাম, এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য কিন্তু থেকে যায়। তো দুইটি বৈশিষ্ট্য বলার আগে আমি একটু বলি যে কিছু উদাহরণ দিই। অস্থায়ী বিনিয়োগ যেমন ধরো তুমি শর্ট টার্ম ডিপোজিট তুমি করতে পারো, বিভিন্ন ব্যাংকে শর্ট টার্ম ডিপোজিট বা এসটিডি অ্যাকাউন্ট নামে তোমরা হয়তো শুনে থাকবে বা পরিচিত হয়ে থাকবে। এসটিডি অ্যাকাউন্ট খোলা যায়। তো এখান থেকে ওই কয়েক মাসের জন্য বা যে স্বল্প সময়ই ওখানে টাকা জমা রাখা হয় সেখান থেকে সুদ অর্জন হয়। আবার এমন হতে পারে যে প্রতিষ্ঠান সে এই স্বল্প সময়ের জন্য সে শেয়ার মার্কেট থেকে শেয়ারে বিনিয়োগ করতে পারে, ঋণপত্রে বিনিয়োগ করতে পারে, অথবা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিলে কিনতে পারে, বা সরকারি যে সমস্ত সঞ্চয়পত্র আছে স্বল্প মেয়াদি সেখানে বিনিয়োগ করতে পারে। তো এই বিষয়গুলো এই জন্য কিছু উদাহরণ দিলাম যে আমি দুইটি বৈশিষ্ট্য আলোচনা করবে। দেখো এখানে প্রথম বিষয় হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে যে অবশ্যই একটি বাজার থাকতে হবে বিনিয়োগের। এই যে আমরা যে বিনিয়োগটা করে ফেললাম বা বিনিয়োগটা করব, এই যে নগদ অর্থ যেটা আমরা ক্যাশ ম্যানেজমেন্ট করতে চাচ্ছি বা আয় সর্বোচ্চকরণ করতে চাচ্ছি, তো এই টাকাগুলোকে
আমাদের প্রথমেই কিন্তু এই অস্থায়ী বিনিয়োগের মধ্যে যে বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে আমরা এগুলা যেমন কেনার একটা যথাযথ ব্যবস্থা থাকতে হবে, সেই একই রকমভাবে কিন্তু একটি বাজার থাকতে হবে যেখানে আমরা এই স্বল্পমেয়াদী যে বিনিয়োগের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোকে যাতে আমরা সহজেই ক্রয় বিক্রয় করতে পারি, এরকম একটি বাজার বিদ্যমান থাকবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অবশ্যই সেই শেয়ার বা সিকিউরিটিজ বা স্বল্পমেয়াদী যে বিনিয়োগগুলো আছে সেগুলো অবশ্যই প্রয়োজনের সময় অবশ্যই সে ভাঙাবে বা বিক্রি করবে, এই ধরনের সিদ্ধান্ত তাদের থাকবে বা কার্যক্রম গ্রহণ করবে। এই দুইটি বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ম্যানেজমেন্ট তার টাকা প্রয়োজন অথচ সে ভাবলো যে এই শেয়ারগুলো ভবিষ্যতে আরও দাম বাড়বে, রেখে দিল। এই রেখে দেওয়া কিন্তু স্বল্পমেয়াদী বিনিয়োগের কিন্তু বৈশিষ্ট্য নয়। এই কারণেই দ্বিতীয় বৈশিষ্ট্যটি বলা হচ্ছে, অবশ্যই যখন প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রয়োজন পড়বে তখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেগুলো ভাঙিয়ে বা বিক্রয় করে তার নগদ অর্থের সংকলন করবে বা ব্যবস্থাপনা করবে। এটি কিন্তু অত্যন্ত জরুরি। এই হচ্ছে আমাদের অস্থায়ী বিনিয়োগ। এখন অস্থায়ী বিনিয়োগের এই যে ইতিপূর্বে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, তাই অস্থায়ী বিনিয়োগের কিছু প্রকারভেদ নিয়ে দু একটি কথা বলি। যে আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে যে অস্থায়ী বিনিয়োগের প্রকারভেদ। আমরা এই অস্থায়ী বিনিয়োগের যে ক্লাসিফিকেশন আছে বা বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলাকে আমরা বা প্রকারভেদ যেটাকে আমরা বলছি, যে সেটিকে আমরা 5 ভাগে আমরা বিভক্ত করতে পারি। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে আমাদের কমার্শিয়াল পেপারে প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে। 2 নাম্বার হচ্ছে ট্রেজারি বিলে বিনিয়োগ করা যেতে পারে। এই সংক্রান্ত কিছু কিছু আলোচনা করবো, আমি বিস্তারিত খুব বেশি আলোচনা করব না। 3 নাম্বার হচ্ছে শেয়ারে আমরা বিনিয়োগ করতে পারি। 4 নাম্বার বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করতে পারি, বা ইউনিট ফান্ড যেটাকে বলে, ইউনিট সার্টিফিকেটও আমরা অনেক সময় বলি, বা ইউনিট ফান্ড আমরা সেগুলোকে বলি। তো এইরকম 5 ধরনের উপাদানের মধ্যে আমরা এই স্বল্পমেয়াদী বা অস্থায়ী বিনিয়োগ আমরা করতে পারি। তো আমরা প্রথমেই যেটি বলছিলাম যে কিছু কিছু এখানে একটু আলোচনা করি, যে তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। কমার্শিয়াল পেপার সাধারণত এগুলা আমরা বাণিজ্যিক কাগজ বলে থাকি। এটা একটা অর্থায়নের প্রতিষ্ঠানের জন্য একটি অর্থায়নের একটি উপাদান বা স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উপাদান। সাধারণত 30 দিন থেকে 6 মাস মেয়াদি বা 1 বছরের চেয়ে কম সময়ের জন্য সাধারণত এই জাতীয় কমার্শিয়াল পেপারগুলো পাবলিক লিমিটেড কোম্পানিগুলো সাধারণত ইস্যু করে থাকে। এবং এই ধরনের কমার্শিয়াল পেপারগুলো ডিসকাউন্টে বিক্রয় হয় এবং মেয়াদ পূর্তিতে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যায়। এই যে তুমি বা আমরা যদি বিনিয়োগ করি, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে একটা 1000 টাকা কমার্শিয়াল পেপার আমরা হয়তো 4 মাস মেয়াদি বা 2 মাস মেয়াদি সেটি হয়তো আমরা কিনছি 950 টাকায়। এই যে মেয়াদ পূর্তিতে 1000 টাকা ফেরত পাওয়া যাবে, আর আমরা যেটি কিনছি সেটি হচ্ছে 950 টাকা। তাহলে মধ্যবর্তী যে পার্থক্যটি সেটি হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা। এরপরে আমরা দ্বিতীয় বিষয় বলেছি ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা আসলে এইটা সরকার কর্তৃক ইস্যুকৃত, সরকার স্বল্পমেয়াদী সাধারণত আমরা ইতিপূর্বে দেখেছি, গত কয়েক মাস আগের পূর্বের কথা বলছি বা কয়েক বছর আগের কথা বলছি, যে যখন এই সরকার তার শর্ট টার্মের জন্য ঋণের প্রয়োজন পড়ে তখন সে ট্রেজারি বিলগুলো ছেড়ে থাকে, এবং এই ট্রেজারি বিলে বাংলাদেশের বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সেখান থেকে একই রকমভাবে ডিসকাউন্টে কিনে এবং মেয়াদ পূর্তিতে সম্পূর্ণ টাকা ফেরত পায়। তো এখানে বলি, তবে ইদানিং একটি সার্কুলেশন আসছে যেটি হয়তো তোমরাও দেখেছো, যে বিভিন্ন পত্রপত্রিকায় এই ট্রেজারি বিল কিন্তু এখন ইচ্ছা করলে আমরাও কিনতে পারি ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ শেয়ার যেভাবে আমরা কিনি যে স্টক ব্রোকারের মাধ্যমে, ঠিক একই রকমভাবে ব্যাংক ব্রোকারের মাধ্যমে কিন্তু বা ব্যাংকের মাধ্যমে আমরা এই ট্রেজারি বিল সংগ্রহ করতে পারি বা স্বল্প সময়ে কিনতে পারি।
তবে ভবিষ্যতেও হয়তো শেয়ার বা শেয়ার মার্কেট থেকেও হয়তো আমরা কিনতে পারবো ট্রেজারি বিল। সরকারের এরকম মানে সুবিধা দিবে, বা যেখানে আমরা যে সমস্ত ব্রোকার হাউসের মাধ্যমে শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করি সেখান থেকেও কেনা যেতে পারে। তবে আপাতত ব্যাংকের মাধ্যমে এগুলো কিনতে হবে, যে ট্রেজারি বিলের, অর্থাৎ ট্রেজারি বিল সহজ কথা হচ্ছে যে সরকারের ঋণ, সরকারের এক ধরনের ঋণপত্র। এরপর আমরা বলেছি যে শেয়ার। তো শেয়ারের কথা বলেছি যে শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার ক্ষুদ্রতম অংশ, যেখানে মূলধন সংগ্রহ করে থাকে। সাধারণত আমরা এগুলা প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট থেকে এখানে ক্রয় করি। তো প্রাইমারি মার্কেটের চেয়ে সেকেন্ডারি মার্কেটে খুব কম সময়ের মধ্যে এটা লাভজনক হতে পারে যদি বিনিয়োগ সিদ্ধান্তটা যথাযথ হয়, এবং এখান থেকে ডিভিডেন্ড পাওয়া যেতে পারে। তো ইনকাম দুইভাবে হইতে পারে। একটি হচ্ছে যে শেয়ারের মাধ্যমে তুমি শেয়ার মার্কেটের দাম বেড়ে গেলো, সেখান থেকে তোমার একটা লাভ হলো। আরেকটা হচ্ছে যে ডিভিডেন্ড ঘোষণা যখন হলো তখন তুমি কিনলে, ডিভিডেন্ডের পরে তুমি আবার বিক্রি করে দিলা, তো ডিভিডেন্ডটা তুমি পেয়ে গেলা, বা লভ্যাংশ আমরা যেটাকে বলছি সেটা তুমি পেয়ে গেলা। ঋণপত্রের বিষয়টাও একই রকম, যে কোম্পানি ঋণপত্রগুলো ইস্যু করে, সাধারণত এখান থেকে আমরা সুদ অর্জন করি। আর সর্বশেষ বলছিলাম যে মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ড যে সমস্ত, এই ইউনিট ফান্ডেও একই রকমভাবে ডিবেঞ্চার দিয়ে থাকে। এটা সাধারণত মিউচুয়াল ফান্ডগুলো বিভিন্ন কোম্পানি বা ব্যাঙ্কগুলো সাধারণত খুলে। তো বা বাংলাদেশে নিবন্ধিত যে কোম্পানিগুলো আছে, সেই পাবলিক লিমিটেড কোম্পানিগুলো, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর এখনও ইউনিট ফান্ডগুলো আমাদের চোখে পড়ে নাই, বা তাদের ইস্যু করার প্রক্রিয়া আমরা দেখিনি। বাজারে বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলো, তো বিভিন্ন প্রতিষ্ঠানে, তো তাদের এই ইউনিট ফান্ডের মাধ্যমে কিন্তু আমরা স্বল্প মেয়াদে এই শেয়ারের মতোই আমরা কেনাবেচা করে মুনাফা এবং লভ্যাংশ পেতে পারি। এই হলো আমাদের অস্থায়ী বিনিয়োগের যে ভিন্ন উপাদানগুলো আছে সেগুলা নিয়ে একটু আলোচনা করব। তৃতীয় বিষয়টা আসি। তৃতীয় বিষয় হচ্ছে যে অস্থায়ী বিনিয়োগ এবং বিক্রয়যোগ্য সিকিউরিটিজের মধ্যে মিলটা কোথায়, এদের সামঞ্জস্যতাটা কোথায়। কি লিখেছি? অস্থায়ী বিনিয়োগ ও বিক্রয়যোগ্য সিকিউরিটির সম্পর্ক কি। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা বলেছি যে একটি প্রতিষ্ঠানের তার যে পরিমাণ অলস অর্থ পড়ে থাকে, সেই অলস অর্থটাকে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে আয়কে সর্বোচ্চকরণ করার জন্য, বা মুনাফা অর্জন করার জন্য, বা সুদ অর্জন করার জন্য তারা যেখানে বিনিয়োগ করে, সেই বিনিয়োগটাই হলো অস্থায়ী বিনিয়োগ। এই অস্থায়ী বিনিয়োগের যে অংশটি বিক্রয়যোগ্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়, অর্থাৎ বিক্রয়যোগ্য সিকিউরিটিতে যদি বিনিয়োগ করা হয়, তাকেই আমরা এই বিক্রয়যোগ্য সিকিউরিটি বলি। তাহলে বিষয়টা হচ্ছে যে অস্থায়ী বিনিয়োগের একটি অংশ হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি। তাহলে বিক্রয়যোগ্য সিকিউরিটি মূলত অস্থায়ী বিনিয়োগেরই কিন্তু একটা টেম্পোরারি বিনিয়োগেরই একটা প্রকারভেদ বা নামান্তর মাত্র। তাহলে আমরা যদি শেয়ার এবং সিকিউরিটিজে যদি স্বল্প মেয়াদের জন্য যদি বিনিয়োগ করি, তাহলে সেটি হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, বা যেগুলো মার্কেটে সহজেই কেনাবেচা করা যায় যে ধরনের সিকিউরিটিগুলো, সেগুলি হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি। তাহলে বিক্রয়যোগ্য সিকিউরিটি মূলত অস্থায়ী বিনিয়োগের একটি অংশ বা একটি প্রকারভেদ, একটি নামের মধ্যে আমরা বলতে পারি। এই হলো মূলত সম্পর্ক। তো আমরা অস্থায়ী বিনিয়োগকে যদি তোমরা বইগুলো খুলো, তাহলে দেখবে যে অস্থায়ী বিনিয়োগকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, আরেকটি হচ্ছে অন্যান্য বিনিয়োগ। তো আমি একটু ফ্লোটা একটু দেখাই, যদি এখানে শুধু কোশ্চেনগুলা লিখছিলাম। আজকে মূলত এই পর্যন্তই আমরা আলোচনা যেহেতু থামবো, এই তিনটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে আলোকপাত করবে বা তোমরা একটু বাসায় দেখবে বা পড়বে। তো দেখো এই অস্থায়ী বিনিয়োগকে কীভাবে দেখানো হলো।
আমরা দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু একটা ফ্লোর চার্ট দেখাচ্ছি। সেটি হচ্ছে যে অস্থায়ী বিনিয়োগকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি, আর হচ্ছে অন্যান্য সিকিউরিটিস। তাহলে মূলত বিক্রয়যোগ্য সিকিউরিটি অস্থায়ী বিনিয়োগেরই একটি অংশ মাত্র। তো অস্থায়ী বিনিয়োগে আমি এখানে দুইটা নাম লিখেছি, এছাড়াও বাকিগুলো তোমাদের বলেছি এর আগে। এবং অস্থায়ী বিনিয়োগের বা বিক্রয়যোগ্য সিকিউরিটির মধ্যে আমরা করতে পারি শেয়ার, ট্রেজারি বিল, মিউচুয়াল ফান্ড বা এই রকমের যে ইউনিট সার্টিফিকেটগুলো আছে সেই সমস্ত শেয়ার এবং ইউনিট সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটি বিক্রয়যোগ্য সিকিউরিটিজের মধ্যে অন্তর্গত। আর আরেকটি হচ্ছে অন্যান্য বিনিয়োগ। অন্যান্য বিনিয়োগের কথা একটু আগে বলেছি যে তোমাদের অন্যান্য বিনিয়োগ কোনগুলো, যে এমন যদি হয় যে আমরা ব্যাংকে জমা করলাম, ব্যাংকে আমরা ওই যে একটু আগে বলেছি স্বল্পমেয়াদী বিনিয়োগ, এই জমা, শর্ট টার্ম ডিপোজিট আমরা বলি সেটিকে এসটিডি। তো শর্ট টার্ম ডিপোজিট হতে পারে ব্যাংকের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আনুষ্ঠানিক ঋণ। আমরা হয়তো নির্দিষ্ট সুদের হারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি ঋণ দিই, আমরা ধরো কোনো পাবলিক লিমিটেড কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির ঋণপত্র আমরা কিনলাম না, আমরা ঋণ দিলাম। আত্মীয় স্বজনকে তুমি সুদের বিনিময়ে তুমি ঋণ দিলে, যে এইরকম যদি কোনো ঋণ হয় যেখানে তোমার মেয়াদ এবং অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো উল্লেখ থাকে বা একটি চুক্তিবদ্ধ যদি পত্র থাকে যে কিসের মাধ্যমে তুমি ঋণ দিলে, সেটা কিন্তু অন্যান্য বিনিয়োগের মধ্যে বা অন্যান্য অস্থায়ী বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। আশা করি আজকে এই যে তিনটি বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম, অস্থায়ী বিনিয়োগ কাকে বলে, অস্থায়ী বিনিয়োগের প্রকারভেদ এবং অস্থায়ী বিনিয়োগ ও বিক্রয়যোগ্য সিকিউরিটিজের সম্পর্ক। তো আশা করি যে তোমরা এই আলোচনা থেকে অন্তত বুঝতে পেরেছ যে অস্থায়ী বিনিয়োগ কী জিনিস, অস্থায়ী বিনিয়োগের বৈশিষ্ট্য, অস্থায়ী বিনিয়োগ কেন করা হয়, তার সুবিধা কী, বা ক্যাশ ম্যানেজমেন্ট কেন করা হয়, এই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা আশা করি যে একটু বইটা খুলবে কষ্ট করে। তোমরা যদি আমার কমেন্টসে যদি লেখো তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ব্যক্তিগতভাবে যোগাযোগ করলেও আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, পরবর্তী লেকচারের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।